প্রেমে নীল কাব্য লেখনীতে নওরিন কবির তৃষা পর্ব সংখ্যা ২৪। আরেকটি রাঙা প্রভাত উদীয়মান সূর্যের উজ্জ্বল রশ্মি ছড়াচ্ছে ধরণী জুড়ে। মির্জামহলের ব্যস্ততা আজ অন্যান্য দিনের তুলনায় দ্বিগুণ। পুরো মহলে জনকলরব মুখর। সৌভিক কোহেলিকা রিসিপশনে আমন্ত্রিত প্রায় ১০০০ অতিথি। তবে এত কিছুর মাঝে সামান্য শূন্যতা অনুভব হচ্ছে তিহুর। সকাল থেকে লাপাত্তা নীল। কি একটা কাজ আছে বলে সকাল সকাল শহরের উদ্দেশ্যে যেতে হয়েছে তাকে। কি অদ্ভুত না? কিছুদিন আগে যাকে দেখলে মেজাজ গরম হয়ে যেত, এখন তাকে না দেখলে অদ্ভুত শূন্যতা কাজ করে চারিধারে। এ কেমন কথা? হ্যাঁ, কারণটা জানা নেই তিহুর। কোহেলিকার সৎসাজ্জার জন্য সকলেই উপস্থিত ওই রুমে। একটা জিনিস বড্ড অবাক করছে তিহুকে। কোহেলিকা কাল রাতের ফারিসার সাথেই থেকেছে। ব্যাপারটা কেমন যেন। বিয়ের পর স্বামী স্ত্রীতে একরুমে ঘুমাবে, এটাই তার জীবন দেখে এসেছে। তবে কাল রাতে কোহেলিকা যে ফারিসার কক্ষে ঘুমালো, এ নিয়ে প্রশ্নের শেষ নেই তার মনে। জুনাইয়া অবশ্য তাকে বুঝিয়ে বলেছে এটা আদিকালের রেওয়াজ। বিয়ের দিন রাতে স্বামী স্ত্রী একসঙ্গে থাকতে নেই, পৃথক কক্ষে অবস্থান করতে হয় তাদের। ৭-৫ ভাবতে ভাবতে দরজা খুলল সে। উন্মোচিত হলো ভেতরে বিদ্যমান সদস্যরা। তাকে দেখে কোহেলিকা কিছুটা হেসে প্রশ্নচ্ছলে বলল, তুমি নিশ্চয়ই তিহু? নববধূর এমন হঠাৎ সম্বোধনে তিহু কিছুটা বিস্মিত হলো। তাকে এমন বিস্মিত হতে দেখে কোহেলিকা একগাল হেসে বলল, আরে নার্ভাস হচ্ছ কেন? অ্যাকচুয়ালি এত বেশি তোমার কথা বলেছে এরা যে তোমায় দেখে বুঝতে পেরেছি এটা তুমি। ফেভারিট বৌমণি। তিহু প্রত্যুত্তরে সামান্য হাসলো। তেমন কিছু নই আমি আসলে। কোনো আসল নকলে নয়। দেখো, সৌভিকের সাথে আমার ৫ বছরের রিলেশন। কতবার আসা যাওয়া করেছি এ বাড়িতে, তবে কখনো আমাকে নিয়ে এত এক্সাইটমেন্ট দেখায়নি এরা। অথচ তোমার কথা সে সকাল থেকে বলে চলেছে। তিহু মুচকি আসতে পাশ থেকে ফারিসা বলে, আসলে বৌমণি জাদু জানে। কেউ অদ্ভুতভাবে সবার সাথে মিশে গেছে। তার কথায় রাফা মুখ বাঁকিয়ে বলল, ওই একদল নজর দিবি না, এটা আমার বৌমণি, তো তোদের দিয়ে যাবো নাকি? তিহু দুটো বকবকানি থামিয়ে দিল। আচ্ছা আচ্ছা, এত ঝামেলা করো না। সকালে ফার্স্টে নতুন বৌমণিকে সাজাও। আর মেকআপ আর্টিস্ট কোথায়? পাশ থেকে জুনাইয়া হাতের ইশারা করে বলল, এই তো আমি আছি। মেকআপের ওপর পিএইচডি করা কোনো মেকআপ আর্টিস্টের প্রয়োজন নেই। তিহু কেমন জুনাইয়ার দিকে তাকিয়ে নিচু হয়ে কিছু একটা খুঁজছে। সে সাহায্য করতে যাওয়ার আগে মেকআপ ব্রাশটা হাতে তুলে জুনাইয়া বিজয়ের হাসি হাসলো। তা দেখে তিহু বলল, সেটা ঠিক। আপু কি মেকআপ আর্টিস্ট? তুমিও না মেকওভার করাও? দিন গড়িয়ে বিকাল হয়েছে। সারাদিনে মানুষের আনাগোনা লেগেছিল বাড়িতে। এখন সামান্য ফাঁকা মহল, তবুও চারপাশে মানুষ গিজগিজ করছে। এত মানুষের ভিড়েও কাঙ্ক্ষিত পুরুষকে না পেয়ে স্বভাবতই মনটা খারাপ হয়ে গেল তিহুর। তবে সেই মন খারাপটা মুহূর্তেই উবে গেল যখন দেখতে পেল রফিন মাহার পিছু পিছু ঘুরছে। তিহু লুকোচুরির পায়ে এগিয়ে গিয়ে রফিনের পিছে দাঁড়ায়। মাহা ঠিক তখনও থেকেও দূরে দাঁড়িয়ে। রফিন অসহায় দৃষ্টি মেলে আছে সেদিকে। চুপিসারে পেছনে এসে দাঁড়ায় তিহু। বলে, পাত্তা দিচ্ছে না? না। রফিন ঠোঁট উল্টে একটা বলতে যাবে, তখনই বুঝতে পারে এটা কার কণ্ঠস্বর। তড়িৎ বেগে পাশে ঘুরে তাকায়। তিহুকে দেখে সামান্য ভরকায়। তাকে উদ্দেশ্য করে বলে, সিস্টার তুমি? তিহু প্রত্যুত্তরে সামান্য দুষ্ট হাসে। রফিন সামান্য অপ্রস্তুত কণ্ঠে বলতে যাবে তার আগে বাধাও দিয়ে তিহু, মিথ্যে এক্সকিউজ দেওয়ার কোনো প্রয়োজন নেই ব্রাদার। আই নো এভরিথিং। তবে আজ আমার তোমার প্রতি কোনো অভিযোগ নেই, কেননা আমি নিজের চোখে তোমার দৃষ্টিতে মাহার জন্য উন্মাদনা দেখেছি। আর অ্যাজ এ বেস্ট ফ্রেন্ড আমি সর্বোচ্চ চেষ্টা করব ওর সুখের জন্য। সুইট অনলি ইউ ক্যান গিভ হার। রফিন অবাক দৃষ্টি তাকিয়ে বলল, সিস্টার এমনভাবে তাকিও না ব্রাদার। আমার জন্য যা যা করেছ তার কাছে এগুলো সামান্য, অতি নগণ্য। ও না থাকলে হয়তো আমি কখনো নিজের পছন্দের ভার্সিটিতে পড়ার সুযোগ বা কন্টিনিউ করতে পারতাম না। ফ্যামিলি চাপে হয়তো একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হতে হতো আমার। এছাড়াও জীবনে অনেক কিছু শুধুমাত্র ওর জন্যই আমি পেয়েছি। ও শুধু আমার বেস্ট ফ্রেন্ড না, আমার আত্মার আত্মা। রফিন মুগ্ধ হাসলো। তিহুর এবার চঞ্চল মিশ্রিত কণ্ঠে বলল, তবে যাটা আমার একটু বেশি অভিমানী, রাগটা চটা স্বভাবের। ওকে মানাতে হলে বহুত কাঠখড় পোড়াতে হবে তোমায় ব্রাদার। তবে জাস্ট ডোন্ট ওয়ারি, আমি তোমার সাথে আছি। রফিন মাহার দিকে ফিরে বলল, শেষ নিঃশ্বাস অব্দি লড়ে যাব, তবু আমি ওকে নিজের করেই ছাড়বো ইনশাল্লাহ। জুনাইনা আর বাডোরা ভালো করে করো। আর বেরির পাপড়িগুলো ঠিক মতো
মাঝখান বরাবর দাও কোহিলিকা প্লাস শফিক লেখা। ঘড়ির কাঁটায় রাত 8টা চলমান। নবীনগুলো সব শফিকের বাসর ঘর সাজাতে তৎপর। কোহিলিকার শফিক এখনো নূরজাহান বেগমের রুমে হাওয়ায় ধীরে ধীরে সুস্থে কাজগুলো করছে। জুনায়না গাইড দিচ্ছে সকলকে। তিহু ওপরে দাঁড়িয়ে পড়েছে প্রবেশপথ আর দরজার কর্নিশ সাজানো দেখছে। প্রবেশপথটা সজ্জিত হচ্ছে। দরজার কর্নিশার ওপরে ফুলগুলো সেট করতে বেশ বিপাকে পড়তে হলো তাকে। তার উচ্চতার তুলনায় দরজাটা বেশ উঁচু, তাই নিহিতকে নিয়ে একটা চেয়ারে জোগাড় করে তার ওপর দাঁড়িয়ে সাজাচ্ছিল সে। আরে মামা, অত চিন্তা করো কেন? কাল না হয় আরেকবার যাব, দেখবো কার বুকে কত পাটা। আমার সামনাসামনি আসতে বলো। হঠাৎই নীলের কণ্ঠে হকচকিয়ে গেল যেন তিহু। কার্যত হাতটা থেমে গেল মুহূর্তে। সারাদিন পর কাঙ্ক্ষিত পুরুষের কণ্ঠে যেন সমস্ত ক্লান্তি শান্ত হয়ে চক্ষুদয় চঞ্চল হলে খুঁজে ফেরালো তাকে। সামান্য ঝুঁকে নীলকে দেখতে পেতেই আরেকটু ঝুঁকে সে। এদিকে তার ভরে সামান্য দুলে উঠেছে, আর সামান্য ভারসাম্য আর নিতে পারে না। শক্তপোক্ত পৌরুষালী হাত দ্রুত এগিয়ে এসে আঁকড়ে ধরে তাকে নিবিড় বন্ধনে আবদ্ধ করে নেয় ক্ষীণকায়া। এদিকে পড়ে যাওয়ার ভয়ে চোখ মুখ খিচে রেখেছে তিহু। তবে মুহূর্তে খানিক অতিবাহিত হওয়ার আগেই মনে হলো এখন হাওয়ায় দুলছে সে। শরীরের পৌরসিক দৃঢ় বন্ধন অনুভূত হতেই মস্তিষ্ক সজাগ হলো তার। পিটপিট করে চোখ মেলতে দৃশ্যমান হলো নীলের উদ্বিগ্ন মুখশ্রী। নিজেকে সামলাতে পারো না তো চেয়ারের উপর উঠেছিলে কেন? সামান্য রাগী শোনালো তার কণ্ঠস্বর, মূলত উদ্বিগ্নতার অবস্থায়। যদিও সে ভালো করেই জানে তিহু পড়ে যাওয়ার কারণ আছে। সে ফরিদ সাহেবের কথা বলতে বলতে আসতে তার নজর আটকে যায় তিহুর দিকে। এই জন্যই তো এই যাত্রায় রক্ষা হলো তিহুর। আসলে শাট আপ ইডিয়েট, তুমি জানো এখন যদি আমি না থাকতাম তাহলে কি হতে পারতো? কতটা ব্যথা পেতে তুমি? তিহু কথা বলতে গিয়েও যেন ধমকেশ্বর এক নাগারে কথা বলে চলেছে নীল। তিহু চুপটি মেরে গেল এই মুহূর্তের জন্য। ধমকেশ্বরই হলেও তাতে মিশেছিল তীব্র প্রেমময় উদ্বিগ্নতা এবং অদ্ভুত অস্থিরতা। আসলে আমি তুই কথাটা বলতে নিলে নীলের সামান্য সরে যেতে হাতে থাকা সুতোয় টান লেগে ওপরে সূর্যোদিত ফুলের পাপড়িতে তীব্র ভারী বর্ষণের ন্যায় ঝরে পড়ল তাদের ওপর। পাপড়ির বৃষ্টি সুবাসের মতোই যেন ছোঁয়া দিয়ে গেল নিজের আবেশে। চোখ বুজে নিল তিহু। নীল মুগ্ধ দৃষ্টে তাকিয়ে রইল তার মুখশ্রী প্রাণে। রাফা, নিহিত, জুনাইয়ানিরা, ফারিসা, ফাহাদ, সামির, মাহা সবাই এবার হৈ হৈ করে উঠল। জুনাইয়া, মাহা, ফারিসা আর রাফা এক জায়গায় গিয়ে উঠল। তাদের কলিটা শেষ হতে না হতেই নিহিত আর ফাহাদ সামিরের দিকে সিটি বাজিয়ে গিয়ে উঠল। দে দে এক গলি পেয়াক পাপ্পি মিট্টি মিট্টি। ঘোর লাগিয়ে দিল যেন তিহু নীলের চোখে তাকিয়ে। নীল শীতল দৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে তার ওই দিকে। মুহূর্তে পিনপত নীরবতা বিরাজমান হলো কক্ষ জুড়ে। তিহু উঠে যেতেই নীল বাধা দিল তাকে অতি স্বর্ণপণে। ধীরে ধীরে নামালো পূর্বের কোল থেকে। তার কাণ্ডে বিষময় স্থবির হয়ে গেছে তিহু। এদিকে তারা যেতেই অন্য দিক থেকে দৃষ্টি বিনিময় হতেই অদ্ভুত হাসলো যেন সবগুলো। যেন কোনো গোপন পরিকল্পনা সার্থক হয়েছে তারা। রুমে এসে তবে তিহুকে সামলানো নীল। বিষময় স্তব্ধ নির্বাক, এখনো কল্পলোকে থেকে বের হতে পারেনি। প্রথম দিন ডেকে থাকার দরুন এতটা বিষমিত না হলেও আজ পুরোটাই থবনে গেছে। এদিকে তাকে নামিয়ে আর কোনো ভাবান্ত দেখালো না নীল। হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখা তাওয়ালে হাতে নিয়ে সোজা এগিয়ে গেল ওয়াশরুমের দিকে। দীর্ঘ এক শাওয়ার শেষে প্রায় আধ ঘন্টা পর ওয়াশরুম থেকে বের হলো নীল। আর ঠিক তখনই খাবার হাতে রুমে প্রবেশ করলো তিহু। তাকে রুমে ঢুকে নীলের দিকে তাকিয়ে থাকতে দেখে চোখের কোটা থেকে বেরিয়ে আসার উপক্রম। নীল সর্বশৈল উন্মুক্ত, কোমরে জড়ানো একটা তাওয়ালে শুধু নগ্ন বক্ষে বিন্দুবিন্দু জলরশ্মি নির্লজ্জের মতো খোলা হয়ে আছে। টুপটুপ করে গড়িয়ে পড়ছে তারা। তিহুর এমন কাঙ্ক্ষিত দৃষ্টি অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে হাঁ হয়ে রইল। কখনো নীলের এমনভাবে দেখেনি সে। নীল অপর হাতে অন্য আরেকটা তাওয়াল নিয়ে এগিয়ে আসলো তার দিকে। এতক্ষণে বেশি চুলগুলো মুছছিল সে। তবে তিহুকে দেখে যেন মুহূর্তে থ মেরে গেছে তার হাত। হাতে রাখা তাওয়ালেটা ছুঁড়ে ফেললো। এগিয়ে এসে আলতোভাবে স্পর্শ করলো তিহুর সুসূক্ষ্ম নাকের ডগা। সামান্য চাপ দিয়ে দুষ্টু হেসে বলল, এভাবে কি দেখছেন ম্যাডাম? অতপর সামান্য বুড়ো কুচকে কানে কানে ফিসফিস করে বলল, ক্রাশ খেলেন নাকি? তিহু হকচকিয়ে তাকালো, অপ্রস্তুত কণ্ঠে বলল, না, আমি ক্রাশ খাবো কেন? অদ্ভুত তো। না, যেভাবে তাকিয়েছিলেন তাই আর কি। আমি ভাবলাম
তাকে কথা শেষ করতে দিল না তিহু। প্লেটটা সেন্টার টেবিলের ওপর রেখে বলল, তাহলে আপনার জন্য এক বালতি সমবেদনা আর নিজের ভাবনার জন্য পকেটে পুরে রাখুন। তার দিকে তাকিয়ে এগিয়ে এসে বলল, পকেট নেই, তাই আপাতত চুলে মুছতে দাও। হেলতুলহীনভাবে অবাক কণ্ঠে তিহু, চুলে মুছে দিব মানে? বাংলা কথা বোঝে না? বুঝি, কিন্তু আপনার মতো ব্রিটিশের বলা কথায় আমার সামান্য ডাউট হয়। আমি ব্রিটিশ তা নয় তো কি? আর আপনি এভাবে তাওয়ালের ওপর দাঁড়িয়ে আছেন কেন? আমার সামনে থেকে সরেন। লজ্জা করছে না? দ্রুত ড্রেস চেঞ্জ করে নিন। বললাম তো চুলগুলো মুছিয়ে দাও। পারবো না। যান না যান, নিজের ফেভারিট মনিকে গিয়ে বলুন চুল মুছে দিতে। নূর। সামান্য ধমকের কথাটা তিহুর মুখে গটিয়ে গেল যেন। এমনিতেও নির্লজ্জের মতো একখানা তাওয়াল পেঁচিয়ে সম্মুখে দাঁড়িয়ে আছে, তার ওপর আবার তাকেই চোটপাট দেখাচ্ছে। সে রুম থেকে বেরিয়ে যেতে নীল খপ করে হাতখানা ধরে বসলো। তিহু ঘুরে কিছু বলতে যাওয়ার আগে তার ওড়নাটা একটানে খুলে নিজের মাথা মুছতে লাগলো নীল। তার এমন কাণ্ডে বিস্ময়ের সীমা চূর্ণ হয়ে তজ্জব বনে গেল যেন। তিহু, কথা না বাড়িয়ে চুল মুছে দাও। বড্ড ক্লান্ত আমি। তোমার সাথে তর্ক করতে আমার ভালো লাগছে না, প্লিজ নূর। অতর্কিত কণ্ঠে তিহুর মান অভিমানের পালা যেন গলে পানি হয়ে গেল মুহূর্তেই। সেখানে এই তুচ্ছ অন্য প্রসঙ্গত কথাই আসে না। তিহু চুপ করে রইল। পায়ের বৃদ্ধা আঙ্গুলে ভর করে মুছে দিতে লাগলো নীলের জলস্নিগ্ধ চুলগুলো। তবে উচ্চতা নীলের বক্ষের সমান হওয়ায় লম্বা হওয়ার কাজটা যেন বেশ বেগ পেতে হলো তার। এদিকে তার এমন অবস্থায় চুপ করে হেসে গেল নীল। তাকে দেখে কিছুটা ক্রোধিত কণ্ঠে তিহু বলল, বচ্চাত বেটা, অমন করে না হেসে একটু হেল্প করলেও তো পারেন। ওকে ছোট স্বরে কথাটা বলেই তিহুর কোমর আঁকড়ে ধরল নীল। মুহূর্তেই নিজের সমান করে উঁচুতে তাক করলো। তার এমন কাণ্ডে তিহু তড়িৎ বেঁকে পড়ল, কি করছেন? কেন হেল্প করছেন? এই হেল্পের আমার দরকার নেই। তুমি না বললে হেল্প করতে হবে? এটা হেল্প তা নয় তো কি? এটা কোন ধরনের হেল্প? আমি তো শুধু বলেছিলাম একটু ঝুঁকতে। এই মেয়ে শোনো, সবসময় এত বেশি কথা বলো কেন? আর কথাগুলো ক্লিয়ারলি বলতে পারো না? আমি কথা ক্লিয়ারলি বলি নাকি আপনি এক লাইন বেশি বোঝেন? যা বোঝা তাই বুঝেছি, এখন দ্রুত কাজ শেষ করো। মানে কি? নামান আমাকে। শার্ট আপ স্টুপিড, এভাবেই মুছো, না হলে একা ছাড় মারবো। তিহু নাকুচকে ফেলো, ফোঁস করে শ্বাস ফেলো। বচ্চাত বেটা, সবসময় খালি চোটপাট করে। আনমনে চুল মুছতে লাগলো তিহু। দুষ্টু এসে নীল তার দিকে তাকাতেই, কাকে বলে দুষ্টু বেটা? আমি বেটা? হাজব্যান্ড হয়ে হাজব্যান্ড, তোমার হাজব্যান্ড। মুক্তদানায় ভর করে উড়ে চলা পাখির ন্যায় উড়ে চলছে দিনগুলো, আর তার সাথে অলক্ষ্য কখন যেন অতিবাহিত হয়ে গেছে কতগুলো অমূল্য ক্ষণ। অতিবাহিত হয়েছে সপ্তাহখানেক। কোহেলিকা সৌভিক বিবাহের তৃতীয় দিন রীতিমতো অনুযায়ী কোহেলিকা বাড়িতে গিয়েছিল। দুদিন পর আবার ফিরেছে তারা। কাল রাতে সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে জাফলং শহরে ঘুরবে। বিশেষত সেখানকার পাহাড় হ্রদ সামনাসামনি দেখার আকাঙ্ক্ষা তাদের। শেষমেশ সৌভিক বলল সপ্তাহখানেক একটা ট্যুর নেবে সিলেটের মধ্যে। আর যেহেতু তাদের রিসোর্টের বিজনেস, আর জাফলংয়ের গারো পাহাড় তো কাছেই, শালবন নামক তাদের একটি বিখ্যাত রিসোর্ট আছে, তাই কাল সেখানে যাবে তারা। সকাল থেকে চলছে সেই তোড়জোড়। নবীন প্রাণগুলো উঠেছে রফিন সাদেক খোলা জিপটায়, নিহিতের রাফা, নীরা আর রিশাদ। বাড়ির গাড়িতে সৌভিক, কোহেলিকা, মুন্নি, ফারিসা, নাহা আর ফাহাদ। নীলের জিপে শুধুমাত্র নীল আর তিহু। এদিকে স্বামীর জায়গা না পেয়ে রুদ্রের বাইক উঠেছে। আয়রাত, ছোট হয় জুনাইয়া আর আদিত্য আলাদা বাইকে যাবে। সবার অবস্থান কাঙ্ক্ষিত জিপে হলেও মাহা ঠায় দাঁড়িয়ে আছে। তা দেখে তিহু তার দিকে ফিরে তড়িঘড়ি করে বলে ওঠে, কিরে তুই উঠিস না কেন? দ্রুত ওঠ, বেলা তো হয়ে যাচ্ছে। মাহা প্রত্যেকটা গাড়ির দিকে তাকিয়ে, উঠবো কোনটাতে? সবগুলোই তো বুক। তিহু এক ঝলক প্রত্যেকটা গাড়ির দিকে তাকালো, অতঃপর ড্রাইভিং সিটে বসা রাউফিনের পাশের সিটটা খালি দেখে মৃদু এসে বলল, ওই তো ব্রাদারের পাশে একটা সিট খালি, ওইখানে গিয়ে বস। মাহা সামান্য অপ্রস্তুত হলো তিহুর কথায়। না থাক, আমি বরং যাবো না। তার কথায় তীব্র বিরোধিতা জানালো প্রত্যেকে। রাফা বলল, কেন মাহাপু? বৌমনি তো বলেছে, আর এমনিতেও বড় ভাইয়ের পাশে তো সিটটা খালি আছে, তুমি এখানে বসো না প্লিজ। আর সঙ্গে সঙ্গে সায় মিলালো প্রত্যেকে। রাগের দমন মাহার ভেতরে আগ্নেয়গিরিত উৎপাত হয়ে গেল, বহিতে প্রকাশ করতে পারল না।
শুধু শীতল দৃষ্টি নিক্ষেপ করে মুখ চেপে মুচকি মুচকি হাসছে রফিন। অন্যদিকে তাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে স্থবির হলো। সামান্য ঢোক গিলে নিল, যার অর্থ আমার কোনো দোষ নেই। তবে পক্ষর তরে মায়া বাঁকা হেসে বলল, আচ্ছা উঠছি আমি। সামান্য কথাটা রফিনের চোখের দিকে তাকিয়ে বলল, মাহা। তাকে ভয়ে আরো প্রগড় হলো যেন রফিনের। মাহা ধীর পায়ে হেলে তুলে জিপে উঠে বসলো রফিনের দিকে। এমনিতেই তাকে বাঁকা হেসে বলল, কি ব্যাপার, গাড়ি স্টার্ট দিচ্ছে না কেন মিস্টার? আই এম রিয়েলি টু মাচ এক্সাইটেড ফর দিস জার্নি। রফিন ভয়ত দৃষ্টিতে তাকালো। সে খুব ভালো করেই জানে এই মেয়েটার মতিগতি কখনো না কখন গাড়ি চলাকালে লাথি মেরে ফেলে দেবে তাকে। সিট বেল্টটা শক্ত করে বেঁধে নিল সে। সকলের উদ্দেশ্যে বাঁকা হেসে বলল, তাহলে যাওয়া যাক। সকলেই সম্মতি জানালো। সৌভিক কৈলিকা গাড়ি ইতিমধ্যে রওনা দিয়েছে। পেছন থেকে রাফা বলল, বোকার মতো দাঁত না কেলিয়ে দ্রুত চলো ভাইয়া। সৌভিক ভাইয়ার মতো করেই আগে চলে গেল। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি তো। রফিন কেমন ভয় পেতে দেখে সকলে অবাক হয়ে মুখ চেপে হাসছে। তিহু আর রিশাদ রাত কাল রাতেই তিহু সবটা বলেছে তাকে। তারপর থেকে তারা দুজন আটঘাট বেঁধে নেমেছে মাহা রফিনকে মিলিয়ে দেওয়ার জন্য। কিছুক্ষণের পর হঠাৎ করে কালো জিপ শব্দ তুলে এগিয়ে চলল সম্মুখপানে। তাদের যাত্রা মুহূর্তের মধ্যেই নীল জিপের শব্দের ঝংকার তুলে এগিয়ে গেল। নীল দক্ষ হাতে ড্রাইভিংয়ে ব্যস্ত। তিহু সম্পূর্ণ মনোযোগ মোবাইলে, ব্যস্ত হাতে ড্রাইভিংয়ে নিযুক্ত সে। নীল কেবল লুকিং গ্লাসে তিহুর ব্যস্ততার দিকে আর চোখে তাকিয়ে তিহু চটজলদি রিশাদকে মেসেজ লিখল, শোন, জিপের আপডেট কিছুক্ষণ পর পর দিবি। আর আমার বড় যে যা কিছু করলে বা বললে ব্রাদারের সাথে সাথ দিবি, বুঝলি? শোন, জিপের আপডেট কিছুক্ষণ পর পর। মানে একবার ইংলিশে লিখছো তো একবার বাংলায় লিখছো। আমি আগে ইংলিশটা পড়ছিলাম, এখন আর বাংলা পড়তে গেছি। সঙ্গে সঙ্গে আশপাশে থেকে রিপ্লাই, ডোন্ট ওয়ারি, চিন্তা করিস না, আমি সামলে নেব। কিন্তু মাহা আর রফিন ব্রো কেমিস্ট্রিতেও জমে ক্ষীর। বেডি এখানে ব্রোকে ভয় দেখাচ্ছে, আর ব্রোর অবস্থা তো দেখার মতো। আচ্ছা খেয়াল রাখিস আর আপডেট আমি জানাইস, বাই। ওকে। রিশাদের রিপ্লাই দেওয়ার সাথে সাথে তিহু কিছু একটা ভেবে জলদি হাতে আবারও ড্রাইভ করলো। ও আর হ্যাঁ, তোর তো আবার ক্যারেক্টার প্রবলেম। একদম আমার ননদের দিকে নজর দিবি না শালা। প্রথমত আমি তোমার শালা নই, মিসেস মহিলা আক্তার বেটি। কিছুক্ষণ পর তোমার ননদের বর হব, তাই সম্মান করো। আর আমার ক্যারেক্টার প্রবলেম তোর নিজের কি শালি? সেই ড্রামা দেখিস, ওই ড্রামার নায়কের প্রেমে পড়িস। আর হ্যাঁ, আমি মোটেও এমন না, যদিও আমার একদম সামনে, তাই একটু একটু আর কি। ব্যাস। কথাটুকু অসমাপ্ত রেখে অফলাইন হয়ে গেল রিশাদ। মনে মনে কপাল চাপড় তিহু। কুকুরের লেজ কি ঘি দিয়ে ঢললেও সোজা হয় নাকি? হুম। গাড়ির গতি মনন্ত। ধীরে ধীরে তা এগিয়ে চলেছে গন্তব্যের দিকে। ভেতরে বসা কপত কপতি চড়া নির্জন ভঙ্গিমায় বসে নীল অবশ্য বেশ কয়েকবার লুকিং গ্লাসে আবরণ বদ্ধ চক্ষু বারবার লুকিং গ্লাসে আর চোখে তিহুকে পর্যবেক্ষণ করছে। তবে তিহুর দৃষ্টি রাস্তার দুধারে সবুজ পথটার দিকে স্থির। মাঝে মাঝে মনটা আঁকুপাকু করে উঠছে কিছু বলার জন্য, তবে মুহূর্তে কোনো এক পক্ষপালিক কল্পনা স্থির যেন। তবে ব্যাপারটা যেন পছন্দ হচ্ছে না নীলের। দক্ষ হাতে স্টিয়ারিংয়ে রেখে সে বলল, হঠাৎ করে এমন শান্ত হয়ে যাওয়ার কারণ কি? তিহু ভুরু কুচকালো পূর্বক প্রশ্নোক্ত কণ্ঠে বলল, তার মানে কি? আপনি কি বলতে চাইছেন যে আমি সবসময় বকবক করি? সাম ইউ লাইক দ্যাটস। মানে আপনি কি আমাকে বাচাল বলতে চাচ্ছেন? সেটা আবার কখন বললাম? মাত্রই। নীল নিজের কপাল নিচে চাপড়ে দিল। কোথায় এসে চেষ্টা করলো সে মেয়েটা একটু কথা বলুক না। সে ঝগড়া শুরু করে দিল। আল্লাহ জানে ভবিষ্যতে আরো কিনা সহ্য করতে হয় তাকে। কি হলো, কথা বলছে না কেন? বলার জন্য তো তুমিই আছো, আমি শুনছি তোমার একমাত্র নীরব শ্রোতা হিসেবে। তিহু কিছুক্ষণ চুপ থাকে, পর মুহূর্তে কি একটা ভেবে বলল, কখনো কারোর সাথে করেছেন বা প্রেমে পড়েছেন? ব্যাস, সঙ্গে সঙ্গে থেমে গেল গাড়িটা। বিস্ফোরিত নয়নে তার দিকে তাকালো নীল। তিহু তার এমন কাণ্ডে অপ্রস্তুত হয়ে বলল, গাড়ি থামালেন কেন? আমি তো শুধু এমনি। তাকে কথা শেষ করতে না দিয়ে ফের গাড়ি স্টার্ট দিল নীল। বেশ কিছুক্ষণ নীরবতা বিরাজমান। হঠাৎই তা গুছিয়ে পুনরায় তিহু বলল, না মানে ওই যে হয় না, একটু একটু ভালো লাগে, দেখলে বুক ধরফর করে, সামহাউ ক্রাশ বলা চলে। শুনেছি মানুষের কুকুর দেখলেও বুক ধরফর করে, তাহলে কি কুকুর তার ক্রাশ? কতটুকু বলল নীল। তিহু নাক সিটকায়। সে কি প্রশ্ন করলো আর এই লোকটা কি উত্তর দিল?
বুঝেছি, আপনি কখনো ক্রাশ টাশ খাননি। কিছুক্ষণ আবার নীরবতা, তারপর আবারও বলল, কিন্তু শুনলাম আপনি নাকি অনেক মেয়ের ক্রাশ, আবার আপনার তো ক্রাশ নেই, ব্যাপারটা কেমন না? শাট আপ স্টুপিড, সর্বক্ষণ এমন উল্টাপাল্টা কথা কেন বলো তুমি? তিহু মুখ বাঁকিয়ে ফিসফিস করলো, আমার কথা তো সর্বদাই আপনার স্টুপিড স্টুপিড লাগে, সত্য কথার ভাত নাই। তিহু কিন্তু কথাগুলো ফিসফিস করে বললেও সেটাও শুনে ফেললো নীল। তবে কিছু না বলে শুধু চুপচাপ ভঙ্গিমায় গাড়ি চালিয়ে গেল সম্মুখ পানে। এতক্ষণ চারিদিকে শান্ত থাকলেও হঠাৎই বায়ুর প্রবলেম তোপে এলোমেলো হয়ে গেল যেন নীলের সেট করে রাখা চুলগুলো। বেশ কিছুক্ষণ ধরে এদিক থেকে সেদিক শুকনো ঢোক গিলছে। লোকটিকে মারাত্মক সুন্দর লাগছে তিহুর কাছে, নিজের অজান্তেই উল্টাপাল্টা করে দিচ্ছে মনটাকে। মনে বাজছে ডলি শান্তনির বহু পুরাতন গানের কয়েকটি কলি, রুক্ষ এলোমেলো চুলগুলো। মনটা চাই যেন হাত বুলোই, দুহাতে আদর করে মুখটাকে হৃদয়ে বেঁধে রাখি সুখটাকে। শব্দ কখন যেন হৃদয়ের মণিকোঠা থেকে উচ্চারিত করে বেরিয়ে আসছে, টের পায়নি তিহু। এদিকে তার এমন গানের অবাক দৃষ্টে তাকিয়ে থাকে নীল। কিছু বুঝলো কিনা কে জানে, বোকামোটা করে ফেলেছে সে। চটজলদি নিজের দৃষ্টি দূর পাহাড়ের পানে নিক্ষেপ করে। তার এমন লাজুকতার দিকে মুচকি আসলো যেন নীর। গাড়ি চলছে উঁচু নিচু পথ দিয়ে, মাঝে মাঝে ঝাঁকুনি দিচ্ছে সেটা, যার দরুন কেঁপে উঠছে ভেতরে বসে থাকা যাত্রীগণ। রফিন বারংবার মাহার দিকে তাকালেও মাহা নিষ্পাপ দৃষ্টিতে সম্মুখপানে তাকিয়ে ঋষাদ ব্যাপারটা খেয়াল করছে আর মজা নিচ্ছে। কথাগুলো জমিয়ে রেখেছে পরবর্তী মাকে খেপানোর জন্য, তিহুকে বলার জন্য। অর্থাৎ রাফা বলল হঠাৎ করে, ও ভাইয়া, তোমার জিপে কি কোনো সাউন্ড সিস্টেম নাই? হ্যাঁ আছেই তো। তাহলে এমন মরার মতো বসে আছো কেন? একটু বাজাও না, বোরিং লাগছে। তাই না রে নীর? সে সামান্য ধাক্কা দিল নীরাকে, তাতে ধান ভাঙলো যেন নীর। আর এতক্ষণ চুপচাপ লুকোচুরির দৃষ্টিতে রিশাদকে পর্যবেক্ষণ করছিল সে। তবে রিশাদ তার সামনাসামনি বসলেও একটিবারের জন্য তাকায়নি তার দিকে। রাফার কথায় অপ্রস্তুত হয়ে উঠে বলল, হ্যাঁ হ্যাঁ। তার এমন কথায় সকলেই যেন অবাক দৃষ্টিতে তাকালো তার পানে। সাধারণ এমন প্রশ্ন সে এড়িয়ে চলে অথবা না বলে, কেননা গান বাজনা তেমন একটা পছন্দ করে না সে, সারাদিন পড়াশোনায় বিভোর থাকে। তবে আজ এমন বিপরীত উত্তরে রাউফিন পিছনে ঘুরল। সকলে এমন দৃষ্টিতে স্থবির হলো নীরা, সে তো কিছু শুনতে পায়নি। সে প্রশ্ন করার আগে রাফা বলল, দেখ তো, নীর পর্যন্ত আজ বোর হয়ে যাচ্ছে। তার সামনে রিশাদের পাশে বসে থাকা নিহিত বলল, সঙ্গদোষে লোহা ভাসে, প্রবাদটা আসলে সত্য। নইলে নীরার মতো কেউ আজ আবার গান পছন্দ করতে পারে? তাদের থামিয়ে রফিন বলল, আচ্ছা আচ্ছা থাম, তোরা ঝগড়া করিস না, আমি গান দিচ্ছি। কি বলো মা? মাহার দিকে ফিরতে সম্বিত ফেরানে বলল, ইয়ে মানে আচ্ছা দিচ্ছি। বহু কষ্টে সাউন্ড সিস্টেমে একটা গান চালালো সে। মৃদুমন্দ শব্দ তুলে বেজে উঠলো গানটা। চাই না মেয়ে তুমি অন্য কারো হও, পাবে না কেউ তোমাকে তুমি কারো নও। চাই না মেয়ে তুমি অন্য কারো হও, পাবে না কেউ তোমাকে তুমি কারো নাও। তুমি যে আমারই, জানিও ও, এ হৃদয় তোমারই ও। গানের তালে তালে দৃষ্টি বিনিময় হচ্ছে প্রত্যেক জোড়া কপত কপতির। এ যেন শুধু গান নয়, এটা যেন উপস্থিত সকল মানবের মনের কথা। এক একে গাড়িগুলো এসে থমকালো পাহাড় আর হ্রদের মাঝখানে অবস্থিত বিখ্যাত রিসর্ট শালবন্য শৈলবাসের সম্মুখে। গেট পেরিয়ে একে একে ঢুকছে সেগুলো। বাইকে আসার দরুন রুদ্র আর স্বামীর বহুত আগে এসে পৌঁছেছে। এক প্রকার সকলকেই স্বাগতম জানিয়ে ভেতরে প্রবেশ করছে তারা। সকলে প্রবেশের 10 মিনিট পর নীলে জিপটি প্রবেশ করলো। তা দেখে রফিন সৌভিকের কাঁধে হাত রেখে বলল, দেখেছিস ভাই সৌভিক, কি জামানায় এসে পড়লাম রে। আমাদের গুরু গম্ভীর নেতা সাহেবও দেখি বউয়ের পাল্লায় পড়ে বউ পাগল হয়ে গেছে। বউকে সঙ্গ করে নিয়ে আসবে বলে জিপটা আর কাউকে উঠতে দিল না। আর তার ভাই হয়েও কিনা আমি এখনো সিঙ্গেল, এই কষ্ট আমি রাখবো কই? সৌভিক স্বামীকে উদ্দেশ্য করে বলল, ওই কেউ একটা বদনি দে তো। রফিনের কষ্টগুলো একটু সঞ্চয় করি। রফিন নাক ছিটকায়, দূর হয়ে আসলো। শেষ পর্যন্ত কিনা বদনি? তোর জন্য ওইটাই বেস্ট হবে। আই ডোন্ট আন্ডার এস্টিমেট শালা।
উহা একটা পবিত্র পদার্থ। ওয়াকথু, চুপ কর, বদের হাড্ডি। রফিন মলিন মুখশ্রীতে চেয়ে সকলে শব্দ করে হেসে উঠল। তবে পূর্ববর্তী কথার প্রক্ষেপে তৎক্ষণাৎ গুরুগম্ভীর দৃষ্টি নিক্ষেপ করল নীল। মাহা নিশ্চুপ ভঙ্গিমায় পাশ ফিরে দাঁড়িয়ে আছে। তিহু তার কাছে আসার আগে দেখতে পেল মুন্নি ভুরু কুচকে গম্ভীর কালো মুখশ্রী। তিহু ঠোঁট চেপে হাসলো, অতপর তাকে পেরিয়ে যেতে যেতে ফিসফিস করে কানের ধারে বলল, ট্রাস্ট মি, ইউ আর লুকিং লাইক আ মুখপোড়া হনুমান। মুন্নি কটমটিয়ে তাকালো তিহুর দিকে। তিহু সেভাবে উচ্ছ্বসিত দৃষ্টি আর ঠোঁটের কোণে দুষ্টু হাসি রেখা নিয়ে এগিয়ে গেল মাহার দিকে। মাহার মুখ গোমরা দেখে তিহু চাপা হেসে বলল, হোয়াটসঅ্যাপ ভরচা, আমার ভাসুরের সাথে কেমন কাটলো সময়টুকু? তার এমন হাসি হাসি মুখখানা যেন সহ্য হলো না মাহার। ভেতরের সমস্ত রাগ ক্ষোভ উপড়ে দিল এবার তিহুর উপর। ভাল হইছে। আর শুনবি তো, ঘড়ির কাঁটায় রাত 9টা চলমান। ক্লান্ত তাই খেয়ে গেছে যেন নিজের সবাই খেয়ে দিয়ে চলে গেছে নিজের জন্য বরাদ্দকৃত শয়নকক্ষে অবস্থান করছে। কাল থেকে শুরু হবে ঘোরাঘুরি। রিসোর্টটা 4 তলা বিশিষ্ট, 2 তলার মাঝ বরাবর সিঁড়ি, বাপাশে দুদিকে 5টা করে মোট 10 কক্ষ। প্রত্যেকটাই বৃহৎ আকৃতির। কোয়েলিকা, সৌভিক, নীলতিহু আর জুনাইনা, আদিত্য ব্যতীত সবার জন্য রয়েছে সিঙ্গেল রুম। তবে তাতে আপত্তি জানিয়ে বাকিরাও কাপল রুম নিয়েছে, কারণ একটাই, সকলে একসঙ্গে থাকা। মেয়েরা সবাই এক রুমে আর ছেলেরা সবাই অন্য রুমে বলে সিদ্ধান্ত নিয়েছে তারা। তবে বিপত্তি বাঁধল মুন্নিকে নিয়ে। সে কিছুতেই তাদের সাথে থাকতে রাজি নয়। কারণটা সবার অগত্য না হলেও নাহা খুব ভালো করেই জানে, মূলত মাহার কারণেই সে এমনটি করেছে। তবুও তাকে না আটকে অন্য রুমে থাকতে দেওয়া হয়েছে। মেজো মামার কাছে আবদার করা মাত্রই সেটা করে দিয়েছে সে। রাত মোটামুটি ভালোই হয়েছে। সকলে ঘুমিয়ে পড়বে তার পূর্বেই রুমটাতে জাগ্রত একজোড়া কপতি। বিপত্তি যেন আজ ঘটা করে এসেছে তাদের মধ্যেও। এমনিতে একই বিছানায় কখনো থাকা হয়নি তাদের। যদিও জাফলং এসে সেই নিয়মটা কিছুটা ঘুচেছে, তবুও সম্পূর্ণ নয়। এখানে তাদের মাঝে চীন ভারত বর্ডার নেই বিশাল বালিশের অবস্থান হয়। তবে আজ সেটা অনুপস্থিত। ঘুম যেন কিছুতেই আসছে না তাদের। নীলের সমস্ত আলো নেভানো রুমের, শুধু ডিম লাইট জ্বলছে মৃদু দৃশ্যমান আলো নিয়ে। তিহু বিড়াল ছানা নেয় ঘাপটি মেরে পড়ে আছে বিছানার এক কোণে। অন্যদিকে নীল চুপচাপ থাকলেও নিদ্রাজ বিদায় নিয়েছে তার চক্ষু থেকে। ঘুমানোর পর হঠাৎই পানি তৃষ্ণায় ঘুম ভেঙে গেছে মুন্নির। পানি পান করতে পাশ থেকে জগ হাতড়ে দেখলো সেটা সম্পূর্ণ খালি। খানিকটা বিরক্ত হয়ে দ্রুত উঠে গেল সে। বেরিয়ে পড়ল নাহাদের রুমের উদ্দেশ্যে। পথিমধ্যে হঠাৎ করে কারোর সাথে ধাক্কায় ছিটকে দূরে সরে পড়ল মুন্নি। বিরক্তিতে দ্বিগুণ হলো যেন, তাতে দাঁত খিচে বলল, কানা নাকি? চোখে দেখেন না আমি কানা না আপ। কথা শেষ হলো না। রুদ্রর শব্দগুলো যেন কোথায় মিলিয়ে গেল সম্মুখে থাকা মুখশ্রী দেখে। অতঃপর তার দিকে তাকিয়ে মুন্নি মুখটা চুপ করে নিল। তড়িঘড়ি করে তরতরিয়ে বেড়ে গেল মুন্নির রাগ। কি হলো? আপনি কি বোবা? তোমাকে দেখার আগে ঠিক হয়েছিলাম, ফিসফিস করে কথাটুকু বলল রুদ্র, যার দরুন মুন্নির কর্ণপাত হলো না তা। সে ভুরু কঞ্চন করে তাকিয়ে আছে রুদ্রের দিকে। সরি মিস, অ্যাকচুয়ালি আমি আপনাকে নোটিস করিনি। কানা হলে দেখবেন কি করে? কই রে রুদ্র, দ্রুত আয়। এক কোক আনতে গিয়ে দেখি মায়ের বুকে চলে গেছিস। রুম থেকে ভেসে আসা সামিরের কণ্ঠে সম্বিত ফেলল রুদ্র। চটজলটি রুমের ভিতর পা বাড়ালো সে। পূর্ব দিকে মুন্নি ফিরে বলল, আপনার কথার জবাব না হয় পরবর্তীতে দিব মিস। আপাতত গুড বাই অ্যান্ড গুড নাইট। রুদ্র চলে যেতেই মুন্নি এখনো রাগী দৃষ্টি মেলে চেয়ে আছে তার দিকে। ইচ্ছে করছে ছেলেটাকে চিবিয়ে খেতে। মেজাজ বিগড়ে যাওয়ায় নাহা রুমের দিকে আর না গেল। সোজা এগিয়ে সে ঠাস করে দরজা লাগিয়ে দিল রুমের। কথা বলে না ক্লান্তি মানে হাজার বাধা। হলেও তাই। সারাদিনের ক্লান্তি শেষ রাতে ঘুমেটা হানা দিয়েছে তিহুর চঞ্চল চোখে।
ঘুমাবে না বলতে বলতে কখন যে ঘুমের আছে পাড়ি জমিয়েছে জানা নেই। তবে নীল জাগ্রত ছিল তিহু বহু বদ অভ্যাসের সাথে। সবচেয়ে অন্যতম হচ্ছে ঘুমের ঘরে উল্টোপাল্টা হয়ে যাওয়া। আজ ব্যতিক্রম হলো না তার। আজ আরও মাঝে কিছু নেই, চীন ভারত বর্ডার তো নেই। ঘুম ঘোর আনমনা তন্ডাচ্ছন্ন থেকে হঠাৎই এগিয়ে আসলো নীলের দিকে তিহু। নীল তখন অপর পাশ ফিরে শয়নরত তিহুর হঠাৎ স্পর্শে ঘুম ঘুরে গেল তার। মুহূর্তে তার অষ্টদয় ঠেকল তিহুর প্রশস্ত ললাটে। উষ্ণ সেই স্পর্শে ঘুমের মধ্যেই সমানভাবে ঝাঁকুনি দিল যেন তিহুর সর্বাঙ্গ। পরমুহূর্তে হাত দুটো তুলে নীলের ওপরে। সামান্য অবাক হলো নীল, নিচু হয়ে বক্ষস্থলে আগলে নিল তিহুর পানে চাইল। হঠাৎ কি যেন কি ভেবে শক্তপোক্ত বাঁধনে আবদ্ধ করলো তাকে।